এই এক্সটেনশনটা যে কোনো ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটের ডিজাইন অ্যানালাইসিস করে কালার, টাইপোগ্রাফি এবং অ্যাসেটস সহ, যেমন লোগো, বিভিন্ন ইমেজ, এইগুলা এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতে পারে। তার আগে অবশ্য আমি একটা ক্রোম এক্সটেনশন বানাইছিলাম, ওটার নাম হচ্ছে আমার লিপি। ফেসবুক সহ যে কোনো ওয়েবসাইটে আপনি বাংলা ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। বাহ, তো ওইটা সলভ করতে গিয়ে একটা নতুন আইডিয়া পায়। আইডিয়া কখনো অন্যের জিনিস থেকে ইউজার হচ্ছে যে ডিজাইনার এবং ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার প্লাস ডিজাইনাররা এখান থেকে পিক ইউজ হিসেবে ফিগমাতে ডাইরেক্ট পেস্ট করতে পারবে, অথবা সিএসএস হিসেবেও এক্সপোর্ট করতে পারবে, যেটা ডেভেলপাররাও হয়তো তাদের কাজে লাগবে। আর আমার মনে হয় যে সময়ের পরিবর্তনে এখন সবচেয়ে ইউজফুল হবে এই টুলটা ভাইব কোডারদের কাছে, যারা আসলে আপনি ফ্রিতে দিয়ে ফেলতেছেন। মানে আমি হইলে তো এরকম চিন্তা করতাম না। সো এটার ব্যাপারে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এক্সাবাইটিং পডকাস্ট সেশনে। আমাদের আজকের সেশনে আমরা আবারও নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি, নতুন একটি মুখ নিয়ে। আমরা এর আগে চেষ্টা করেছি বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন সময় পডকাস্ট করবার জন্য। সো চেষ্টা করতে থাকবো রেগুলারলি এরকম করে আসতে। আজকে আমাদের সঙ্গে আছেন জীবন ভাই। জীবন ভাই, যদি আপনার সম্পর্কে একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি খালিদ হাসান জীবন, এক্সাবাইটিংয়ে আছি সিনিয়র প্রোডাক্ট রিসার্চার হিসেবে। এর আগে আমি ছিলাম ইন্টেলিজেন্ট মেশিনসে প্রায় 5 বছরের মতো, তার আগে 1 বছরের মতো পাঠাওতে ছিলাম, তার আগে ফ্রিল্যান্স ডিজাইনার হিসেবে কাজ করেছি। মোটামুটি 10-11 বছরের মতো ইন্ডাস্ট্রিতে আছি ডিজাইনার। ধন্যবাদ জীবন ভাই। এবং বরাবরের মতোই আপনাদের সাথে আছে আমি মুনতাসির। এক্সাবাইটিংয়ে আছি আমি একজন সিনিয়র স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আপনাদেরকে আমাকে আপনারা আগে একাধিকবার দেখেছেন, সো নতুন করে পরিচয় দিতে যাব না। তো জীবন ভাই, আজকে তো আমরা কথা বলতে এসেছি আপনার নিজের রিলিজ করা একটা প্রোডাক্ট নিয়ে, এবং বেশ ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট। এটা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে দেখেছি, আমার কাছে বেশ মজার মনে হয়েছে। তো প্রোডাক্টটার নাম হচ্ছে পিক। যারা এই ভিডিও দেখছেন তারা টাইটেল থেকে অবশ্যই ব্যাপারটা আন্দাজ করে নিয়েছেন, মেবি ডিসক্রিপশনে তথ্যগুলো আছে। সো আমার একটা স্পেসিফিক কোশ্চেন আছে ভাই, যে প্রত্যেকটা বড় বড় জিনিসের পেছনে ছোট্ট কোনো একটা গল্প লুকোনো থাকে। তো আপনার এই প্রোডাক্টের পেছনে নিশ্চয়ই কোনো ছোট গল্প আছে, কোনো একটা হিস্টোরি, ব্যাকগ্রাউন্ড, যেখান থেকে আসলে মোটিভেশনটা এসেছিল, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। জি, অবশ্যই। পিক হচ্ছে একটা ব্রাউজার এক্সটেনশন। এটা ক্রোম, মাইক্রোসফট এজ এবং ফায়ারফক্সের জন্য অ্যাভেলেবল। তো এই এক্সটেনশনটা যে কোনো ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটের ডিজাইন অ্যানালাইসিস করে কালার, টাইপোগ্রাফি এবং অ্যাসেটস সহ, যেমন লোগো, বিভিন্ন ইমেজ, এইগুলা এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতে পারে। সেই সাথে রিসেন্টলি একটা ফিচার রিলিজ করা হয়েছে যে ডিজাইন ওভারভিউ। ওই ওয়েবসাইটে বেস্ট যে ডিজাইন প্র্যাকটিসগুলো আছে সেইগুলা কতটুকু ফলো করা হয়েছে, অ্যাক্সেসিবিলিটি ঠিকভাবে মেনে চলা হয়েছে কিনা, এই জিনিসগুলো ফাইন্ড আউট করে ইউজারের সামনে প্রেজেন্ট করে। তো এই টুলটা বানানোর পেছনে মোটিভেশন যদি বলি, স্পেসিফিক একটা ওয়েবসাইটের কথা আমার মনে পড়ে, যে ওয়েবসাইটটা দেখার পর আমার মনে হয়েছে যে এত দারুণ ডিজাইনের একটা ওয়েবসাইট, আমি দেখতে চাই যে এরা আসলে কোন ধরনের কালার প্যালেট ইউজ করছে এবং এদের টাইপোগ্রাফি কেমন, বা টাইপ স্কেলটা কোন ধরনের টাইপ স্কেল ইউজ করা হয়েছে, ফন্ট কি। তো এই ধরনের জিনিসগুলো আমি আসলে দেখতে চাই। তো আমি যদি ইউজুয়ালি ম্যানুয়ালি এই জিনিসগুলো দেখতে চাই, তাহলে আমাকে ওই যে ইন্সপেক্ট এলিমেন্ট করে সিএসএস খুঁজে খুঁজে জিনিসগুলো দেখতে হবে। এছাড়াও হয়তো কিছু কিছু এক্সটেনশন আছে যেগুলো আলাদা আলাদাভাবে হয়তো আপনাকে শুধু টাইপোগ্রাফি ইনফরমেশন দিবে, কোনোটা শুধু কালার ইনফরমেশন দিবে। আমি ব্যক্তিগতভাবে ফন্ট নিনজা ইউজ করি শুধুমাত্র ফন্ট দেখার জন্য। হ্যাঁ, আমিও ফন্ট নিনজা ইউজ করতাম তখন। তো আমি চিন্তা করলাম যে তার আগে অবশ্য আমি একটা ক্রোম এক্সটেনশন বানাইছিলাম, ওটার নাম হচ্ছে আমার লিপি। ওইটার উদ্দেশ্য ছিল যে ইন্টারনেটে যে আমি বাংলা দেখি, সেটা ডিফল্ট যে সিস্টেম বাংলা ফন্ট দেখায়, সিস্টেম বাংলা ফন্ট আমার আসলে একেবারেই পছন্দ না। যেমন ম্যাক ওএসে নভেম্বর বা এরকম কোনো একটা ফন্ট ইউজ করা হয়, উইন্ডোজের ক্ষেত্রে যে সিস্টেম বাংলা ফন্ট ইউজ করে, এগুলো আমার কাছে একটু মনে হয় যে ভিজুয়ালি আসলে খুব একটা অ্যাপিলিং না।
হয়তো পড়ার ক্ষেত্রে এক্সেসিবল ফন্টগুলো, কিন্তু ভিজুয়ালি অ্যাপিলিং না। বিশেষ করে ছাপার হরফে আমরা যারা বাংলা হরফ দেখে অভ্যস্ত, আমাদের কাছে একটু আনন্যাচারাল লাগে, হ্যাঁ, রাইট? এক্স্যাক্টলি। তো ওই প্রবলেম সলভ করার জন্য আমি একটা এক্সটেনশন বানিয়েছিলাম, সেটার নাম হচ্ছে আমার লিপি, যেখানে গুগলে যে গুগল ফন্টে যে বাংলা ফন্টগুলো অ্যাভেলেবল আছে সেইখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে ফেসবুক সহ যে কোনো ওয়েবসাইটে আপনি বাংলা ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। বাহ, তো অন্যান্য যে ট্র্যাডিশনাল মানে সলিউশনগুলো ছিল, ওটার একটা কোর প্রবলেম যে আপনি বাংলা চেঞ্জ করলে ইংলিশটাও চেঞ্জ হয়ে যায়, এর ফলে আপনি বাংলা সুন্দর করতে গিয়ে ইংলিশ আসলে দেখতে আর একটু খারাপ হয়ে যায়। তো আমি ওটা টার্গেট ছিল যে শুধু বাংলা ক্যারেক্টারগুলোকেই টার্গেট করবে, বাংলা ইউনিকোডের যে বাংলা রেঞ্জ আছে সেটাকে টার্গেট করেই ফন্টটা চেঞ্জ করবে। তো ওই এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হলো যে আমি যেহেতু ওয়েবসাইট থেকে ইনফরমেশন আসলে বের করতে চাই, সেহেতু আমার মনে হয় একটা ক্রোম এক্সটেনশন এখানে ভালো সলিউশন হতে পারে। তো সেই চিন্তা থেকে আসলে ক্রোম এক্সটেনশনটা বানানো। বাহ, খুব ইন্সপায়ারিং একটা স্টোরি পেলাম। এবং কিছুদিন আগে আমাদের ইন্ডাস্ট্রি খুবই সিনিয়র একজন মানুষের সঙ্গে আমার কথা হচ্ছিল। তো ওখানে একটা স্পেসিফিক টপিক ছিল যে কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা সিস্টেমের ভিতরে কন্ট্রিবিউশন করার জন্য আইডিয়া কিভাবে খুঁজে পাবো। তো সেই বড় ভাই বলছিলেন যে আইডিয়া আসলে কখনো খুঁজে পাওয়া যায় না, আইডিয়া নিজের মাথা থেকে আসতে হয়। মানুষ আইডিয়া আসে তার নিজের প্রবলেম থেকে। একটা মানুষ যখন একটা প্রবলেমে পড়ে, সে তখন ওইটা সলভ করতে গিয়ে একটা নতুন আইডিয়া পায়। আইডিয়া কখনো অন্যের জিনিস থেকে চলে আসে না। সো জীবন ভাই আসলে ব্যাপারটার একদম চাক্ষুষ একটা প্রমাণ দিয়ে দিলেন আমাদেরকে, এবং যার রেজাল্ট হচ্ছে আজকে আমাদের এই পিক এক্সটেনশনটা। তো ভাই, তো আমরা মোটামুটি আইডিয়া পেলাম এই এক্সটেনশনটা কী কাজে ইউজ করা হয় এবং এটা আসলে কী কী কাজ করতে পারে। সো ফ্রম এ ডেভেলপার পয়েন্ট অফ ভিউ, আমি মোটামুটি আন্দাজ করতে পারছি যে এটা আমি কী কী কাজে ইউজ করব। বাট আমি যদি একটু ওয়াইডেনিং করতে চাই এটার ইউজার বেজের রেঞ্জটা, যে এটা আসলে কাদের জন্য ইউজফুল হবে এবং কোন কোন ক্ষেত্রে, যদি আপনি একটু আমাদেরকে আইডিয়া দিতে পারতেন। ফর এক্সাম্পল, লাইক ফ্রন্ট এন্ড ডেভেলপার অথবা কিউএ অথবা ইভেন ডিজাইনার, এদের প্রত্যেকের জন্য ব্যাপারটা আসলে কোন ধরনের কাজ কতটুকু সহজ করে দেবে, যদি একটু আমাদের আইডিয়া দিতেন। এটার প্রাইমারি টার্গেট ইউজার হচ্ছে যে ডিজাইনার এবং ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার প্লাস ডিজাইনার। ডিজাইনাররা এখান থেকে পিক ইউজ করে যেটা করতে পারে, তারা যে কোনো ওয়েবসাইটের পুরো কালার প্যালেটটা অথবা তার পছন্দের যে কোনো কালার সে ওইখান থেকে বের করে নিয়ে আসতে পারে। হয়তো কালার কোডটা কপি করবে অথবা পুরো প্যালেটটাই সে এসভিজি হিসেবে ফিগমাতে ডাইরেক্ট পেস্ট করতে পারবে, অথবা সিএসএস হিসেবেও এক্সপোর্ট করতে পারবে, যেটা ডেভেলপাররাও হয়তো তাদের কাজে লাগবে। আর আমার মনে হয় যে সময়ের পরিবর্তনে এখন সবচেয়ে ইউজফুল হবে এই টুলটা ভাইব কোডারদের কাছে, যারা আসলে ডেভেলপমেন্টের এত ডিটেলস হয়তো জানেন না, কিন্তু কোনো কিছু একটা বিল্ড করতে চান এবং কুইকলি বিল্ড করতে চান। যেমন আমি যদি একটা প্রজেক্ট সেট আপের কথা বলি, প্রথম দিকে একজন ডিজাইনার হিসেবে চিন্তা করলে আমার চিন্তা থাকে যায় এটার কালার প্যালেট, ডিজাইন টোকেনগুলো রেডি করা, কালার প্যালেট, টাইপোগ্রাফি, স্পেসিং, এই জিনিসগুলো। তো এই কাজটা হচ্ছে একেবারেই সহজ করে দেয় পিক, যেখান থেকে আপনি কালারগুলা প্লাস টাইপোগ্রাফি, সেই সাথে যদি কোনো ওয়েবসাইট থেকে আপনার লোগোর প্রয়োজন হয়, এবং ইউজুয়ালি আমরা বেশিরভাগ সময় স্কেলেবল ভেক্টর ইউজ করি, এসভিজি, তো সেই লোগোটাও আপনি ওখান থেকে এক্সট্র্যাক্ট করতে পারবেন এবং নিজের প্রজেক্টে অ্যাড করতে পারবেন। সেই সাথে এইখানে আরেকটা এক্সপোর্টের অপশন আছে, টেলউইন্ড সিএসএসও আপনি ওই টাইপোগ্রাফি হোক বা কালার হোক আপনি এক্সট্র্যাক্ট করে বা এক্সপোর্ট করে আপনার প্রজেক্টে ইনক্লুড করতে পারবেন। বাহ, সো আমি যেটা বুঝতে পারছি যে এখান থেকে মাল্টিপল টাইপের ইউজাররা মাল্টিপল টাইপের বেনিফিটস পাবে। এবং মাথায় হঠাৎ একটা আইডিয়া আসলো যে আপনি যেহেতু ভাইব কোডারদের কথা বললেন, আপনার এই এক্সটেনশনে আসলে এনাফ ডেটা আছে, চাইলে একটা ওয়েবসাইটের টোটাল ডিজাইন টোকেনগুলোকে একটা design.md-তে কনভার্ট করে দেওয়ার আর কি। আমি জানি না আপনার মাথায় নিশ্চয়ই আইডিয়া অলরেডি আছে, আপনি হয়তো এটা নিয়ে কাজও করছেন, কে জানে। তো ভবিষ্যতে হয়তো এমন কিছু আপনি দিবেন আমাদেরকে যেখান থেকে আমরা design.md নিয়ে সরাসরি ক্লড ডিজাইন অথবা গুগলের আরেকটা সার্ভিস আছে, আমার ঠিক নামটা মনে পড়ছে না, সিমিলার একটা জিনিস, সো সেখানে আমরা ফিড করতে পারবো। এক্স্যাক্টলি গুগল স্টিচ। সো এইসব জায়গায় আমরা এই design.md কে সরাসরি ফিড করাইতে পারবো, যেটা মনে হচ্ছে। সো দ্যাট ওয়াজ এক্সেলেন্ট। এবং এখনও আমার মাথায় নতুন একটা প্রশ্ন এসেছে যে এরকম এক্সেলেন্ট একটা প্রোডাক্ট
আপনি ফ্রিতে দিয়ে ফেলতেছেন, মানে আমি হইলে তো এরকম চিন্তা করতাম না। সো এটার ব্যাপারে প্ল্যান কি আসলে? এটার থেকে কোনো ধরনের মনিটাইজেশন কি হচ্ছে, অথবা করার সামনে ভবিষ্যতে কোনো প্ল্যান আছে? আর ফ্রি ইউজাররা বর্তমানে যেসব ফিচার পাচ্ছে সেগুলোর ভবিষ্যৎ কি? আম, প্রথমত হচ্ছে আমি প্রথমে চিন্তা করিনি যে আসলে এটা একটা বড় ইউজার বেজের কাছে পৌঁছাবে। যেমন পিকের পিক টাইমে এটা প্রায় 7,500 ইউজার ইউজ করতো, এখনও 4,000-এর মতো ইউজার আছে বাহ। ক্রোম স্টোরে। তো আমার প্রথম দিকে আসলে চিন্তা ছিল না যে হয়তো এত মানুষ ইউজ করবে। আমি প্রথমে আমার ফেসবুকে শেয়ার করি যে আমার পরিচিত যে ডিজাইনাররা বা ডেভেলপাররা তাদের যদি কাজে লাগে সেই জন্য। আহ, তারপর যখন দেখলাম যে এটা আসলে মোটামুটি একটা ইউজার বেজের কাছে পৌঁছে গেছে এবং ডেভেলপমেন্টের পিছনে আসলে বেশ ভালোই সময় দিতে হয়। যদি আমি প্রতিটা ফিচারের কথা চিন্তা করি, এক একটার পিছনে আসলে আহ, অনেক সময় ব্যয় হয়েছে এবং সামনেও হয়তো হবে। তো আমার চিন্তা আছে যে কিছু অ্যাডভান্সড ফিচার নিয়ে হয়তো প্রো প্ল্যান ইন্ট্রোডিউস করার। আমি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ফেস করছি অলরেডি এই জিনিসটা করতে গিয়ে, সেটা হচ্ছে ওই পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইন্টিগ্রেট করা সিস্টেমের সাথে। যেহেতু ধরেন ডেভেলপমেন্ট নলেজ নেই, পুরোপুরি হচ্ছে এআই এর হেল্প নিয়ে জিনিসটা করতে হয়, সেহেতু মানে আপনার ক্ষেত্রে হয়তো যেটা 10 মিনিটের কাজ সেটা হয়তো আমার জন্য 10 ঘন্টার কাজ বা 10 দিনের কাজও হয়ে যেতে পারে। তো আমার প্ল্যান আছে যে, এবং অলরেডি কিছু ফিচার প্ল্যান করা আছে যেগুলা মানুষের কাছে আসলে মনে হবে যে এই ফিচারগুলোর জন্য আমি আহ, টাকা পে করতে রাজি। সেরকম কিছু ফিচার নিয়ে এসে তারপর আমি চিন্তা করছি যে প্রিমিয়াম প্ল্যান নিয়ে আসবো। বাট পিকের যে কোর ফিচারগুলো, কালার অ্যানালাইসিস, টাইপোগ্রাফি অ্যানালাইসিস, সেই সাথে অ্যাসেটস এক্সট্রাকশন একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, এই কোর জিনিসগুলো ফ্রি থাকবে। বাহ, খুবই ভালো লাগলো শুনে। এই কোর ফিচারগুলো যে আপনি সবসময় ফ্রি রাখার চিন্তা করছেন, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাকে থ্যাংক ইউ দিব। এবং আপনি যে কথাটা বললেন যে ডিজাইন ডিজাইন নিয়ে কাজ করেন এবং ডেভেলপমেন্টের নলেজ নেই, টু বি অনেস্ট আমি এক্সটেনশনটা ইনস্টল করেছি এবং ব্যবহার করে দেখেছি। জিনিসটা দেখে আমার কাছে মনে হয় নাই যে এই জিনিসটা যে বানিয়েছে সে আসলে পেশাগত জীবনে একজন ডেভেলপার না। সো দ্যাট ওয়াজ ভেরি পলিশড অ্যান্ড অবভিয়াসলি ইউআই ওয়াজ অ্যামেজিং, বাট দ্য পারফরমেন্স এবং যে অন্যান্য অ্যাসপেক্টগুলো আছে, ইউজেবিলিটি, সেগুলো খুবই খুবই ভালো ছিল। সো অ্যাজ এ ডেভেলপার আমি এটাকে খুবই হাইলি রেট করব। আপনি এটাকে হয়তো বা আন্ডার এস্টিমেট করছেন, বাট আমি করছি না আর কি। থ্যাংক ইউ ভাই। তো এখান থেকে আমার আসলে আরেকটা প্রশ্ন মাথায় এসেছে। একটু ভয় লাগছে প্রশ্নটা করতে, বাট করে ফেলি নাকি? হুম, অবশ্যই। তো ভাই, আপনি তো নিজেই বললেন যে এআই এর সাহায্য নিয়ে আপনি এই প্রোডাক্টটা তৈরি করেছেন, সমস্ত কোড এআই লিখেছে, আপনি অ্যাজ এ ডিজাইনার এটাকে গাইড করেছেন এবং প্রোডাক্ট সেন্স থেকে, ইউআই ইউএক্স সেন্স থেকে আপনি ওপিনিয়ন বা কি বলে গাইডলাইন দিয়েছেন। সো অ্যাজ এ ডেভেলপার ব্যাপারটা আমার কাছে একটু স্কেয়ারি যে আপনি পেশাগত জীবনে একজন ডিজাইনার, আপনি এআইকে ব্যবহার করে এরকম পলিশ একটা প্রোডাক্ট বের করে ফেলতেছেন যেটার লাইভ ইউজার আছে সারা পৃথিবীতে, মানে ম্যাক্সিমাম নাম্বার আছে 7,000+। তো মাঝে মধ্যে এরকম ভয় লাগে যে অ্যাজ এ ডেভেলপার আসলে আমাদের ফিউচার কোন দিকে? এআই দিয়ে যদি ডেভেলপার, ডিজাইনার অথবা প্রোডাক্ট ম্যানেজার তারাই যদি প্রোডাক্ট বানিয়ে ফেলতে পারে, আমাদেরকে লোকজন হায়ার করবে কেন? তো এরকম ভয় লাগে আর কি। আপনি যদি এই ভয়ের পেছনে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু বলতেন আমাকে। সান্ত্বনা দেওয়ার জন্য না ভাই, রিয়েলিটিটাই আমি বলি। রিয়েলিটিটা হচ্ছে যে একটা এআই সিস্টেমকে বা এআই টুলকে আমি এখনও যেটা মনে করি যে অ্যাজ এ ডিজাইনার আমি যখন এআই নিয়ে কাজ করি, আমার মনে হয় যে আমার সামনে একজন স্কিল ডেভেলপার আছে যে আসলে জানে না কিভাবে বিল্ড করতে হয়। মানে সে কোড লিখতে জানে কিন্তু জানে না যে আসলে একটা প্রোডাক্ট কীভাবে বিল্ড করতে হয় বা কোনটা বেস্ট ডিসিশন। তো এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি যে আমি আমার যতটুকু নলেজ আছে ডিজাইন থেকে হোক বা প্রোডাক্ট থেকে হোক, সেইটুকু ব্যবহার করে আমি কত ভালো আউটপুট নিয়ে আসতে পারি।
কিন্তু এইখানেরও আসলে একটা লিমিটেশন আছে, যে একটু আগে আপনাকে যেটা বললাম যে পেমেন্ট নিয়ে আমি কাজ করতে গিয়ে আসলে অনেক সময় ব্যয় করছি, কিন্তু এখনও সাকসেসফুলি জিনিসটা করতে পারি নাই। তো এইখানে ধরেন আমি পর্যাপ্ত সময় ব্যয় করে হয়তো এআই এর হেল্প নিয়ে করতে পারবো, কিন্তু একজন এক্সপার্ট যিনি অলরেডি এটা অনেকবার করেছেন, তিনি আসলে যেভাবে এফিশিয়েন্টলি জিনিসটা করতে পারবেন, আমি হয়তো সেভাবে পারবো না। এবং সবচেয়ে বড় যে প্রবলেমটা মানে নন টেকনিক্যাল মানুষের জন্য হবে, যেমন যারা ডেভেলপার না তাদের জন্য হবে, যে এই সিস্টেমটা বিল্ড করার পর এইখানে আসলে প্রবলেমগুলো কোথায় সেটাই আমি আইডেন্টিফাই হয়তো করতে পারবো না। আমি বড়জোর যেটা করতে পারি, আমি হয়তো এআই টুলকে বলতে পারি যে তুমি সিকিউরিটি অ্যানালাইসিস করো, কোথায় সিকিউরিটি ইস্যু আছে, বা প্রোগ্রামিংয়ের বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করা হয়েছে কিনা, এই ধরনের কিছু করতে পারি। কিন্তু আমি ডিজাইনার হিসেবে যখন ডিজাইনের কাজে এআই ইউজ করি, সেই আউটপুট দেখেই আমি ধারণা করতে পারি যে অবশ্যই এই আউটপুটটা এখন পর্যন্ত অ্যাটলিস্ট একজন এক্সপার্ট ডেভেলপারের মতো হবে না, কারণ ডিজাইন আসলে এক্সপার্ট ডিজাইনারের মতো হয় না। তো আমি মনে করি যে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ডিজাইনাররা ডেভেলপমেন্টের অনেক কাজ করে ফেলতে পারছে, বিশেষ করে ফ্রন্ট এন্ডের। ডেভেলপাররাও কিন্তু সিমিলারলি ডিজাইনের অনেক কাজ করে ফেলতে পারছে এআই দিয়ে। তো আমি মনে করি যে আসলে এআইকে যারা ইউটিলাইজ করতে পারছে তাদের আসলে ভয়ের কিছু আমি দেখি না, কারণ অ্যাটলিস্ট এখন পর্যন্ত। কিন্তু এআই নিয়ে তো আসলে প্রেডিক্ট করা যায় না, কখন সামনে কি হবে না হবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারি না। বাট অ্যাটলিস্ট এখন যে অবস্থা, তাতে মনে হয় যে একজন ডেভেলপার এআইকে যেভাবে ব্যবহার করবে, একজন ডিজাইনার হয়তো এখনও সেভাবে ব্যবহার করতে পারবে না, এবং একজন ডেভেলপার যে কোয়ালিটির প্রোডাক্ট বিল্ড করতে পারবে, কোড করতে পারবে, সেই কোয়ালিটির আউটপুট এখন একজন ডিজাইনার নিয়ে আসতে পারবে না। এবং সিমিলারলি হয়তো ডেভেলপারদের ক্ষেত্রেও ডিজাইনের ক্ষেত্রে জিনিসটা সেম হবে বলে আমার ধারণা। ভেরি নাইস রিপ্রেজেন্টেশন অফ ইউর থটস ভাই, অনেক ধন্যবাদ। বিশেষ করে আপনি যে কয়েকটা ব্যাপার খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যেমন লাইক পেমেন্ট গেটওয়ে টাইপের সিরিয়াস ব্যাপার স্যাপারগুলোতে আমরা এখন হয়তো বা এআই এর উপরে পুরোপুরি ট্রাস্ট করতে পারি না, হয়তো বা খুব শীঘ্রই চলে আসবে, বাট এখন পর্যন্ত আসে নাই। আর আরেকটা কথা বলেছেন যেটা আমার খুব ভালো ভালো লেগেছে, যে ডিজাইনার বা প্রোডাক্ট ম্যানেজার তারা যেমন এআই ব্যবহার করে ডেভেলপারের কাজ করতে পারতেছে, এটা কিন্তু ভাইস ভার্সা, ডেভেলপাররাও কিন্তু ডিজাইনের কাজ করে ফেলতে পারতেছে এআই ব্যবহার করে। এবং আমরা খুব রিসেন্টলি দেখেছি ক্লড ডিজাইন, গুগল স্টিচ এবং এরকম আরও বেশ কিছু প্রোডাক্ট যারা আসলে অ্যামেজিং কোয়ালিটির ডিজাইন আমাদেরকে প্রোভাইড করছে। তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তো ভাইয়া, আমরা বেশ কিছু টপিক শুনলাম এবং আপনার কি বলে ডেভেলপমেন্টের জার্নিটাও শুনতে পারলাম। তো আমার একটু কৌতূহল হচ্ছে যে আপনি এক্স্যাক্টলি কোন কোন টুলসগুলো ব্যবহার করেন। আপনি মেনশন করেছেন যে আপনি এআই ব্যবহার করে কোডগুলো লিখছেন বা কোড জেনারেট করছেন, প্রোডাক্টগুলোকে ক্রিয়েট করছেন। সো আপনার মতে অন্য কেউ যদি ইন্সপিরেশন পেয়ে এই কাজগুলো করতে চায়, যদি আপনি একটু মেনশন করেন আপনার ব্যবহার করা টুলসগুলো এবং কোনো স্পেশাল কোনো অ্যাপ্রোচ যদি আপনার থেকে থাকে, যারা নতুন এই ধরনের কাজ করতে আসবে তাদের প্রতি আপনার যদি কোনো কি বলে গাইডলাইন্স থাকে, যদি একটু শেয়ার করতেন প্লিজ। জি, অবশ্যই। আমি ভাই আসলে টুল, কোনো একটা টুলের প্রতি যে খুব লয়াল তা না, এবং কোনো একটা টুল যে আমাকে এই টুল ছাড়া হবে না, অন্য টুল দিয়ে করতে পারবো না, এরকম না। তবে কার্সরের স্পেশাল কিছু ফিচার যেগুলো এখনও হয়তো অন্য টুলগুলোতে নাই, সেইগুলোর কারণে এতদিন কার্সরই মেইন টুল হিসেবে ইউজ করছিলাম। তার মধ্যে একটা হচ্ছে ক্লিক অ্যান্ড প্রম্পট, মানে আমি একেবারে আমার ডেভ সার্ভারে যে ধরেন যেটা রান হচ্ছে ওইখানে ডাইরেক্টলি ক্লিক করে আমি বলে দিতে পারি যে এইখানে এটা চেঞ্জ করো। যেহেতু আমি নিজে একেবারে সিএসএস পর্যন্ত আসলে লিখতে পারি না, ডিপ সেন্টার করতে পারি না, সেহেতু আমার মতো যারা টেকনিক্যাল দিক থেকে একেবারেই শূন্য, তাদের জন্য বলা চলে যে কার্সর বেশ হেল্পফুল, কার্সরের ওই ফিচারটা। বাট এইগুলো আসলে আস্তে আস্তে অনেক টুলের মধ্যেই হয়তো চলে আসবে। যেমন আমি গতকালকে ট্রাই করেছি রেকাস্টের বানানো গ্লেজ নামে একটা অ্যাপ্লিকেশন, যেটা ওরা বানাইছে ম্যাকওএস অ্যাপ বানানোর জন্য। এবং ওটাতে আমি সিম্পল একটা প্রম্পট দিছি এবং 20 মিনিটের মধ্যে আমাকে একটা সাবস্ক্রিপশন ট্র্যাকার অ্যাপ্লিকেশন বানাই দিছে। যেই সেম জিনিসটা আমি হয়তো কার্সরে হোক বা ক্লড কোডে হোক বানাতে গেলে আমার জাস্ট
ওই কনটেক্সট সেট আপ বা এই ওয়ার্ক এনভায়রনমেন্ট সেট আপের পিছনে আমার হয়তো 1 ঘন্টা ব্যয় করতে হতো, বাট ওরা ওই জিনিসগুলো আগে থেকেই করে রাখছে যেন আমাকে করতে না হয়। তো এর ফলে যেটা হয়েছে যে সময়টা আসলে সিগনিফিকেন্টলি কমে গেছে। ইনফ্রাস্ট্রাকচার বা প্ল্যাটফর্ম, হ্যাঁ বয়লার প্লেট, এই জিনিসগুলো আর কি তারা একদম কমিয়ে দিচ্ছে কাজটা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমি বলবো যে আসলে কোন টুল তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টুলটা আমি যে যা চাই সেটা দিতে পারছি কিনা। যেমন এআই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে আমি আসলে ইয়ারলি সাবস্ক্রিপশন প্রিফার করি না, এই কারণেই যে আজকে যে মার্কেট লিডার 2 মাস পরে হয়তো সে থাকবে না, অন্য কেউ Exactly. চলে আসবে। এই জন্য আমি মান্থলি সাবস্ক্রিপশন প্রিফার করি। তো আমি বলবো যে যেটা আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার আকাঙ্ক্ষিত আউটপুট দিচ্ছে সেই টুলটাই ইউজ করেন। সেটা কার্সর হতে পারে, ক্লড কোড হতে পারে, কোডেক্স হতে পারে, বা ইন্টিগ্রাভিটি হতে পারে। যখন যেটা আপনার জন্য ভালো রেজাল্ট নিয়ে আসে, আপনার সময় বাঁচায়, আপনি সেটা ইউজ করেন। আর আমি ভাই কাজের প্রসেসের মধ্যে যদি বলি যে একেবারে শুরুর দিকে আমি হয়তো চ্যাট জিপিটিকে ইনস্ট্রাকশন দিয়ে ওইখানেই আউটপুট দেখে তারপর সেটা কপি করে পেস্ট করে আমার এখানে নিয়ে আসছিলাম। বাট পরে যখন আমার কার্সর বা এআই কোডিং টুলগুলোর সাথে পরিচয় ঘটে, তখন আমি দেখি যে আমার মানে কাজটা আরও সহজ হয়ে গেছে। সেই সাথে গিটহাব ইউজ করা যখন শুরু করি তখন আমার কাজটা আরও সহজ হয়ে যায়। এইভাবে আমি যত এই জিনিসগুলো নিয়ে কাজ করছিলাম, আমি তত হয়তো নতুন নতুন জিনিস আবিষ্কার করছিলাম যেটা ডিজাইনার হিসেবে আমার আগে জানা ছিল না, এবং করার ফলে আমার হচ্ছে ওই সময় বাঁচে এবং আমার পরিশ্রম কমে। তো আমি বলবো যে আপনি নিজে এক্সপ্লোর করতে থাকেন। যারাই নতুনভাবে শুরু করতে চায় তারা নিজেই এক্সপ্লোর করতে থাকবে। সেই সাথে অলরেডি যারা এসব নিয়ে ভালো কাজ করছে তারা কিভাবে কাজ করে সেটা দেখে হয়তো শেখার সুযোগ কিছুটা পাওয়া যাবে, এবং নিজের একটা ওয়ার্কফ্লো দাঁড় করানো, যেটা আসলে আপনার আলটিমেটলি সময় বাঁচাবে এবং আপনি যে এই ধরনের আউটপুট চান সেই ধরনের আউটপুট দিতে পারবে। অনেক থ্যাংক ইউ ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলেছেন যে টুলসের দিকে ফোকাস না করে অ্যাকচুয়ালি আমার যে আউটপুটটা দরকার সেটা আমি পাচ্ছি কিনা এটার দিকে ফোকাস করাটা জরুরি। সো টুলসের প্রতি লয়াল হওয়ার চাইতে আমার অ্যাকচুয়াল আউটপুট যেটা সেটার প্রতি লয়াল থাকাটা বেশি প্রয়োজনীয়। সো অনেক থ্যাংক ইউ ভাই, বেশ কয়েকটা ভালো ভালো কনসেপ্ট আমরা জানতে পারলাম। তো আমরা আসলে আমাদের আজকের সেশনের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। জীবন ভাই আমাদের সাথে অনেকগুলো টপিক শেয়ার করলেন, অনেকগুলো অ্যাপ্রোচ শেয়ার করলেন। আমরা সবাই আশা করব আমরা আসলে কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে থাকবো, আমরা নতুন নতুন টপিক শিখবো, এবং আমি চেষ্টা করবো পার্সোনালি, আমি এবং আমার টিম এক্সাবাইটিং পডকাস্ট সেশনে প্রতিনিয়ত এরকম নতুন নতুন টপিক নিয়ে এবং নতুন নতুন মুখ নিয়ে আমরা হাজির হয়ে যাওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ডেসক্রিপশনটা চেক করতে ভুলবেন না, ভিডিও ডেসক্রিপশনে আপনারা পিক ক্রোম এক্সটেনশনের লিঙ্ক পাবেন। এক্সটেনশনটা অবশ্যই ইনস্টল করবেন, ব্যবহার করে দেখবেন এবং ভালো লাগলে রিভিউ দেবেন। সো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। পরবর্তী সেশনে আবার দেখা হবে, সেম জায়গাতে, সেম সময় কিনা এখনো বলতে পারছি না, বাট লেটস হোপ সো। থ্যাংক ইউ মুন্না ভাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ জীবন ভাই, অ্যান্ড থ্যাংক ইউ আপনাদের সবাইকে।